জান্নাতারা রুমির কথা দিয়েই যদি আমি শুরু করি, সেটি হচ্ছে মরদেহ উদ্ধার হলো। প্রাথমিকভাবে বলা হলো যে আত্মহত্যা কিনা, কারণ সুরতাল রিপোর্টে যা যা পাওয়া গেছে অথবা সুরতাল করতে গিয়ে যা দেখা গেছে তাই। সামান্তা শারমিন স্পটে গিয়েছিলেন এবং তিনিও বলেছেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এনসিপির দিক থেকেও আমরা একটা বিবৃতি পেলাম। কোন কোন কারণে অস্বাভাবিক মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমার সহলোচক বৃদ্ধ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে ঘুম থেকে ওঠা হলো আমাদের খুব একটা মর্মান্তিক খবর নিয়ে। ইতিমধ্যে আমরা একটা বড় জায়গায় একটা ট্রমাটিক অবস্থায় আছি ওসমান হাদিকে নিয়ে। ওসমান হাদি পাশাপাশি বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার মধ্যে আজকে জান্নাতারা রুমির যে ঘটনাটি ঘটলো, আমরা দেখেছি যে এটা দাবি করা হয়েছে আত্মহত্যা, কিন্তু একই সাথে আত্মহত্যাটা স্বাভাবিক আত্মহত্যা নয়। আত্মহত্যার পিছনে তার অনেকগুলো কারণ রয়েছে। আমরা দেখেছি যে সে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাইবার স্পেসে বুলিংয়ের শিকার হয়েছিল। আপনার তাকে সরাসরি মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল, তাকে আপনার স্লাট শেমিং করা হয়েছিল। একই সাথে তার উপর আপনার সরাসরি হামলারও আপনার এখানে হুমকি দেওয়া হয়েছিল। এগুলো প্রেক্ষাপট শুরু হয় আওয়ামী লীগ যখন লকডাউন ঘোষণা দেয়, তখন আপনারা জানেন যে অনেকেই, বিশেষ করে যাদের বাসা ধানমন্ডি তার আশেপাশে, তারা 32 নম্বরে গিয়ে অবস্থান নেয় এবং আমরা দেখি যে এই জান্নাতারা রুমির একটি আপনার ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। তারপর থেকেই তার উপরে এই ঝুঁকিটা, এবং সে কিন্তু একটু জিডিও করেছিল, থানায় জিডি করেছে, বিশেষ করে আপনার ওসমান হাদির মৃত্যুর পরপর। জিডি করার পরও যেহেতু আপনার তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি এবং সে কোথায় থাকে, তার সেখানে কোনো নিরাপত্তার সংকট আছে কিনা, সে ঝুঁকি আছে কিনা, সে বিবেচনায় আমরা মনে করি যে এই হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যা দুইটাই কিন্তু এখানে আপনার একটা প্ররোচিত আত্মহত্যা হতে পারে অথবা এটা একটা হত্যাকাণ্ড হতে পারে। এটা সুষ্ঠু আপনার বিচার, পাশাপাশি আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল এবং বর্তমানে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াইয়ে এখনও মাঠে আছেন, তাদের সবার নিরাপত্তার বিধানের জন্য আমরা আশা করি যে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আপনি যেই সুরতাল প্রতিবেদনের কথা বলেছেন, ঢাকা মেডিকেলে আমিও গিয়েছিলাম, সামান্তা শারমিন সহ। আমরা সেখানে দেখেছি যে স্বাভাবিকভাবে রিপোর্ট তারা এখন পাবো না, সেখানে আপনার পুলিশের উপপরিদর্শক ছিলেন এবং ডাক্তার যারা ছিলেন তারা কথা বলে জানিয়েছেন যে এটা আমরা রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক আলামত সেখানে দেখা যায় নাই। আপনারা এই যে তদন্তটা হবে, এই পুরো তদন্ত এখন যেই পরিস্থিতির কথা বলা হচ্ছে এখন পর্যন্ত, এই পরিস্থিতিতে এই তদন্তটার বিষয়ে আপনারা কি ট্রাস্টওয়ার্দি হবে এটা ভাবতে পারছেন কিনা, অথবা আর দে সিরিয়াস অন দিস? প্রথমত একটা বিষয় আমাদের খুব ভাবাচ্ছে। আমরা দেখেছি যে আপনার 5 আগস্টের পর বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠানে পরিবর্তন ঘটেছে, কিন্তু ঢাকা মেডিকেলের যেখানে আপনার এই লাশগুলোর ময়নাতদন্ত করা হয়, সেখানের যে ডাক্তাররা ছিলেন, প্রথমবারের মতো আজকে সেখানে গিয়ে আমরা জানতে পারলাম 5 আগস্টের আগে যারা দায়িত্ব পালন করেছিলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনার গুলিবিদ্ধ শহীদদের লাশকে স্বাভাবিক মৃত্যু বলে সার্টিফাই করে দিয়েছিলেন, সেই একই ডাক্তার, একই নার্স, একই স্টাফরা কিন্তু সেখানে এখনো কাজ করে যাচ্ছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং ঘটনা এবং এই ঘটনাটি আমরা সঙ্গত কারণেই আজকের জান্নাতারা রুমির মৃত্যুর দিনে আমরা সেখানে সাংবাদিকদের সরাসরি এই বিষয়টা জানাতে চাই নাই, কিন্তু আমরা মনে করেছি এটা অবশ্যই দ্রুত ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আগামী দিনগুলোতে আপনারা জানেন যে আবু সাইদের হত্যার পর সেই আপনার দিবালোকে যে হত্যায় স্পষ্ট যে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে, আমরা কিন্তু দেখেছি তার যে সুরতাল প্রতিবেদন, সেখানে প্রতিবেদন প্রকাশ করতে দেওয়া হয় নাই। তারপরে আপনার যখন উচ্চ আদালতের আপনার নির্দেশনা দেওয়ার পর সে প্রতিবেদন পুনরায় করা হয় এবং পুনরায় প্রতিবেদনে আসল সত্যটা ফুটে ওঠে। এখন আমরা দেখি যে সবসময় আমরা যেহেতু এই মুহূর্তে যে লড়াইটাতে আছে, এই লড়াইটা কিন্তু সবগুলো ভিজিবল লড়াই না, আপনার ফ্রন্ট ওয়ার না। আসলে ফেসিবাদের মূল কাঠামোটা কিন্তু এখন রয়ে গিয়েছে নেপথ্যে, এবং নেপথ্যের কাঠামোর একটা বড় জায়গা আমরা মনে করি ঢাকা মেডিকেলের যেই আপনার সুরতাল প্রতিবেদনের জায়গাটা, তো সেই জায়গা নিয়ে আমাদের শঙ্কা রয়ে গিয়েছে। পাশাপাশি আমরা দেখি যে সবসময় এই ধরনের মৃত্যুকে যতটা সম্ভব পুলিশ প্রশাসন তাদের ব্যর্থতা ঢাকার জন্য এবং ফার্দার যাতে তারা এই বিষয় নিয়ে আরও বেশি দায়িত্বের মধ্যে না পড়ে, সেই দায় থেকেও কিন্তু তারা এগুলোকে দ্রুত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা এখানে নিজেরা ওয়াকিবহাল আছি। আমাদের যেই ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের ডাক্তার আব্দুল আহাদ, তিনি সরাসরি স্পটে ছিলেন, তিনি ডাক্তারদের সাথে যোগাযোগ রাখছেন। একই সাথে আমাদের সামান্তা শারমিন সহ ধানমন্ডি শাখার যারা আপনার নেতৃত্বাধীন আছেন, তাদের সাথে আপনার পুলিশের সে উপপরিদর্শকের যোগাযোগ আছে এবং আমরা সবসময় একটা সার্ভিলেন্সের মধ্যে তাদেরকে রাখছি, তারা যাতে
মানে যে জেনুইন রিপোর্টে যদি আত্মহত্যা হয় তাহলে সেভাবে এটা যাবে। আর যদি মনে হয় কোনো হত্যাকাণ্ডের মিনিমাম কোনো এভিডেন্স থাকে, যাতে এভিডেন্স লুকানো না হয়। আচ্ছা, বিষয়টা তদন্ত সাপেক্ষ, কিন্তু আমরা যদি এখান থেকে আপনার যেই কনসার্নটা, সেই কনসার্নটা যদি নেই, সেটি হচ্ছে বুলিং, সাইবার বুলিং এবং হুমকি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। আমি যদি ভুল না বলে থাকি, সবগুলো দলই কিন্তু এটা ফেস করছে এখন। এরকম একটা অবস্থায় আসলে কিভাবে এটাকে ট্যাকেল দেওয়া সম্ভব? যত নির্বাচন সামনে এগোচ্ছে এটা তো আরও বাড়ছে। এটা ট্যাকেল দেওয়ার একটা বড় উপায় আছে, সেটা হলো যে আমরা বারবার বলি জাতীয় ঐক্যের বিষয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। আমরা দেখেছি যখন আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ওয়ার্কিং লেভেলে ঐক্য ছিল, তখন কিন্তু একই আওয়ামী ফ্যাসিস্ট শক্তি কিন্তু মাঠে ছিল, তারা তাদের জায়গায় ছিল। ইভেন তারা যেই ইন্ডিয়া থেকে এখন কিছু কার্যক্রম পরিচালনা করছে, তারাও কিন্তু তখনও সেই একই তবিয়তে ছিল, কিন্তু তখন তারা কেন সাহস পায়নি? যদি আমরা সেই সময়কার সাথে এখনকার সময়টা বিবেচনা করি, আমরা মনে করি আমাদের রাজনৈতিক শক্তিগুলো বিভিন্নভাবে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। তারা মাঠে প্রতিপক্ষ হিসেবে আগের মতোই, আগে যেটা হয়েছিল যে জালিম এবং মজলুমের মধ্যকার যে বিভাজন, এখন নতুনভাবে এই নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি এখানে আপনার আমরা অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি মৃত্যুকেই আমরা মনে করি যে এখানে বিচার করতে হবে, এবং রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে প্রতিষ্ঠানগুলো এগুলোর জন্য দায়বদ্ধ, তাদেরকে সক্রিয় করতে হবে। সেখানে কোনোভাবে মব সৃষ্টি করা অথবা একটা হত্যাকাণ্ডকে ঘিরে রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো উপায় নেই। কিন্তু একই সাথে আমরা এটাও গভীরভাবে অবজার্ভ করছি, শুধুমাত্র আপনার একটি মৃত্যুকে কেন্দ্র করে অথবা এই ধরনের হত্যা প্রচেষ্টা, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু পুরো রাজনীতির পরিস্থিতি কিন্তু ঘোলাটে করার, একই সাথে যে প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কেন স্বাভাবিক হয়ে আসছে? আমরা দেখেছি তারা অনেক ক্ষেত্রে এখন আগের যে দৃঢ় ভূমিকার চেয়ে অনেক নতজানি ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের অনেকগুলো দাবির সাথে তারা একমত পোষণ করতে হচ্ছে, বিভিন্নভাবে বাধ্য হচ্ছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কিছু এলিমেন্ট আবার নতুন করে সৃষ্টি করা হচ্ছে, যে এলিমেন্টের রেসপন্ড করতে গিয়ে সেই শক্তি কিন্তু আবার নতুনভাবে বাংলাদেশে আগে যেভাবে ইন্টারফারেন্স করতে, সেই ইন্টারফারেন্সের ডাউন খুঁজে পাচ্ছে। সো আমরা এটাকে মনে করি, আপনি তো বলেন কিভাবে নিরসন করা যায়। নিরসনের প্রথম এবং প্রধান উপায় হলো ক্রিয়াশীল সবগুলো রাজনৈতিক দল এবং এখানে রাজনৈতিক সকল শক্তির মধ্যে একটা ঐক্য লাগবে। ঐক্যের জায়গাটা হবে যে আমরা এই বাংলাদেশকে নতুন করে কোনোভাবে আর অস্থিতিশীল করতে পারবো না। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে, এবং ফেব্রুয়ারি নির্বাচনের পর যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যাতে স্থিতিশীলভাবে দেশকে পরিচালনা করতে পারে, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এখনো ফ্রেজাইল অবস্থায় আছে তাদেরকে পুনরুদ্ধার করে বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে পারে, সেই জায়গায় একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে। এটা জুলাই সনদ বলেন কিংবা সংস্কার বলেন, সেই সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গায় কনসেনসাস, যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র হিসেবে রাখবো কিনা, নাকি রাষ্ট্রটাকে একটা মপতন্ত্রের দিকে ধাবিত করব, রাষ্ট্রটাকে আরো ফার্দার ভঙ্গুর অবস্থা থেকে ধাবিত করব। এই ঐক্য হলে তারপর আমরা এই ঐক্যটাই সরকারের প্রতি আপনার প্রেসার দিতে পারবে। সরকার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি, যখন দেখা যায় নিজেদের মধ্যে একটা দর কষাকষি থাকে, তখন সরকার কোনো না কোনো ব্লককে খুশি করে তারা কিন্তু সময়টা অতিবাহিত করতে পারে। কিন্তু সবগুলো রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের কার্যত স্টেক হোল্ডার্স, তারা যদি একমত থাকে, একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকে, তখন সরকারকে কিন্তু তারা যেটা চাইবে সরকারকে সেটাই এনশিওর করতে হবে, মানে বাস্তবায়ন করতে হবে।